হুম। আজকের আলোচনা ভারতের ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন মানে ইউপিএসসি নিয়ে। দেশের একেবারে কেন্দ্রীয় পর্যায়ে নিয়োগের দায়িত্বে থাকা এই সংস্থাটি কিভাবে কাজ করে সেটাই একটু জানার চেষ্টা করব আমরা। আমাদের হাতে কিছু প্রশ্নোত্তর আর একটা উইকিপিডিয়া নিবন্ধ আছে এর উপর। লক্ষ্যটা খুব সহজ। ইউপিএসসির গঠন, এর সাংবিধানিক ক্ষমতা, কাজকর্ম আর এর পেছনের কিছু জরুরি আর বলতে গেলে মজার তথ্য জেনে নেওয়া, যাতে পুরো বিষয়টা আমাদের কাছে পরিষ্কার হয়ে যায়। তো প্রথমেই দেখা যাক এর সাংবিধানিক ভিত্তিটা কিরকম। ভারতীয় সংবিধানের চতুর্থ ভাগে পার্ট 14-এ এর ভিত্তিটা তৈরি করা হয়েছে, যেখানে বেশ কয়েকটি অনুচ্ছেদ আর্টিকেল 315 থেকে 323 ইউপিএসসির গঠন আর ক্ষমতা নিশ্চিত করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা একটা সাংবিধানিক সংস্থা। হুম। এর মানে হলো এটি বিচার বিভাগ বা নির্বাচন কমিশনের মতোই বলতে গেলে যথেষ্ট স্বায়ত্ত শাসন ভোগ করে। সরকারের রোজগার কাজে বা সিদ্ধান্তে সরাসরি হস্তক্ষেপ করতে পারে না। একদম। আর এই সাংবিধানিক সুরক্ষার কারণেই তো কমিশনের চেয়ারম্যান এবং সদস্যদের নিয়োগ করেন ভারতের রাষ্ট্রপতি। এটা এর গুরুত্বটা আরও বাড়িয়ে দেয়, তাই না? হ্যাঁ, অবশ্যই। এদের কার্যকালও নির্দিষ্ট, মানে 6 বছর অথবা তাদের বয়স 65 বছর হওয়া পর্যন্ত। এর মধ্যে যেটা আগে ঘটবে আর কি, সেই পর্যন্ত তারা পদে থাকতে পারেন। একটা ব্যাপার বেশ মজার, মানে ইন্টারেস্টিং। কমিশনের প্রায় অর্ধেক সদস্য এমন ব্যক্তি হন যাদের নিয়োগের আগে, মানে কমপক্ষে 10 বছর ভারত সরকার বা কোনো রাজ্য সরকারের অধীনে কাজ করার অভিজ্ঞতা থাকতে হয়। ওহ আচ্ছা, তার মানে কমিশনে অভিজ্ঞতা আর দক্ষতার একটা দারুণ মিশ্রণ থাকে। হ্যাঁ, ঠিক তাই। এর ফলে কমিশনে প্রশাসনিক বাস্তব জ্ঞানসম্পন্ন মানুষের অন্তর্ভুক্তিটা, মানে নিশ্চিত হয়। আচ্ছা, তাহলে এই কমিশনের গঠনটা ঠিক কেমন? কতজন সদস্য থাকেন সাধারণত? সাধারণত কমিশনে একজন চেয়ারম্যান থাকেন, আর তার সাথে 9 থেকে 11 জন সদস্য থাকেন। সদস্যরা যদি পদত্যাগ করতে চান, তবে তারা সরাসরি ভারতের রাষ্ট্রপতির কাছেই তাদের পদত্যাগপত্র জমা দেন। আর একটা সাম্প্রতিক তথ্য, মানে মে 2025 অনুযায়ী কমিশনের চেয়ারম্যান পদে আছেন অজয় কুমার। উনি একজন অভিজ্ঞ আইএএস অফিসার। হুম। এত গুরুত্বপূর্ণ পদে থাকা সদস্যদের অপসারণের নিশ্চয়ই কোনো নির্দিষ্ট নিয়ম আছে। এমনিতেই তো সরানো যায় না, তাই না? একদমই তাই। চেয়ারম্যান বা অন্য কোনো সদস্যকে অপসারণ করাটা বেশ কঠিন, মানে সহজ না। শুধুমাত্র প্রমাণিত অসদাচরণ বা মিসবিহেভিয়ার এর মতো যদি গুরুত্বপূর্ণ অভিযোগ ওঠে, তার ভিত্তিতেই এটা সম্ভব। শুধু অভিযোগ উঠলেই হবে? না, না, শুধু অভিযোগ উঠলেই হবে না। রাষ্ট্রপতির নির্দেশে সুপ্রিম কোর্টকে তদন্ত করে সেই অভিযোগ প্রমাণ করতে হবে। ও আচ্ছা। বেশ জটিল প্রক্রিয়া। হ্যাঁ, তবে রাষ্ট্রপতি তদন্ত চলাকালীন সংশ্লিষ্ট সদস্যকে কিন্তু সাময়িকভাবে বরখাস্ত করতে পারেন। এই যে একটা কঠোর প্রক্রিয়া, এটাই আসলে কমিশনের স্বাধীনতা আর নিরপেক্ষতা বজায় রাখতে সাহায্য করে, কি ভালো। হ্যাঁ, তা ঠিক, বোঝা গেল। তাহলে এই শক্তিশালী কাঠামোর মূল কাজগুলো কি, কি? এরা ঠিক কি করে? ইউপিএসসি প্রধান কাজ হল ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিষেবা, যেমন ধরুন ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস আইএএস, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস আইপিএস, এইসব আর কি। এগুলোর জন্য পরীক্ষা নেওয়া এবং যোগ্য প্রার্থীদের নিয়োগের জন্য সরকারকে সুপারিশ করা। আচ্ছা। এখানেই শেষ নয়। যদি 2 বা ততোধিক রাজ্য অনুরোধ করে, তবে তাদের জন্য যুগ্ম নিয়োগ প্রক্রিয়াতেও ইউপিএসসি সাহায্য করতে পারে। বাহ! বেশ বড় দায়িত্ব তো। এই বিশাল কর্মযজ্ঞ চালানোর জন্য অর্থ কোথা থেকে আসে? মানে এর বেতন বা অন্যান্য খরচ কিভাবে মেটানো হয়? দারুণ প্রশ্ন। দেখুন, চেয়ারম্যান ও সদস্যদের বেতন এবং কমিশনের যাবতীয় খরচ ভারতের কনসলিডেটেড ফান্ড বা সঞ্চিত তহবিল থেকে দেওয়া হয়। কনসলিডেটেড ফান্ড। হ্যাঁ, এর সবচেয়ে বড় সুবিধে হল এই খরচের জন্য সংসদের কিন্তু বার্ষিক অনুমোদনের প্রয়োজন হয় না। ফলে কমিশনের আর্থিক স্বাধীনতা নিশ্চিত হয়, যা তার নিরপেক্ষ কাজের জন্য খুব খুব জরুরি। হুম। এর তো নিশ্চয়ই একটা ইতিহাসও আছে। কবে থেকে শুরু এই সংস্থা? অনেক পুরনো নিশ্চয়ই। অবশ্যই, এর একটা বেশ দীর্ঘ এবং, মানে সমৃদ্ধ ইতিহাস আছে। এটা প্রথম গঠিত হয়েছিল 1 অক্টোবর 1926 সালে। তবে তখন এর নাম ছিল পাবলিক সার্ভিস কমিশন। ও ব্রিটিশ আমলে। হ্যাঁ, প্রথম চেয়ারম্যান ছিলেন একজন ব্রিটিশ, স্যার রস বার্কার।
এরপর ১৯৩৫ সালের ভারত সরকার আইনের অধীনে এর নাম বদলে হয় ফেডারাল পাবলিক সার্ভিস কমিশন। আচ্ছা। অবশেষে দেশ স্বাধীন হওয়ার পর ২৬শে জানুয়ারি ১৯৫০ সালে যখন ভারতের সংবিধান কার্যকর হল, তখন এর নামকরণ হয় ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। আর এটি একটি পূর্ণাঙ্গ সাংবিধানিক সংস্থার মর্যাদা পায়। তার মানে দীর্ঘ একটা যাত্রা। কিছু প্রথমে তথ্য নিশ্চয়ই আছে। যেমন ধরুন, আ প্রথম ভারতীয় চেয়ারম্যান কে ছিলেন বা প্রথম মহিলা চেয়ারম্যান? তোতে ইউপিএসসির প্রথম ভারতীয় চেয়ারম্যান। এইচ.কে কৃষ্ণপালানি? আচ্ছা, আর প্রথম মহিলা চেয়ারম্যান ছিলেন রোজ মিলিয়ন ব্যাথিউ। রোজ মিলিয়ন ব্যাথিও। ইন্টারেস্টিং। আর একটা খুব তাৎপর্যপূর্ণ ঘটনা হল সর্দার বল্লভভাই প্যাটেল ৪৭ সালে এই কমিশনের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের ভারতের স্টিল ফ্রেম বা ইস্পাত কাঠামো বলে অভিহিত করেছিলেন। ইস্পাত কাঠামো। বাবা! সত্যি বিরাট উপাধি। এর মানে নিশ্চয়ই তিনি বোঝাতে চেয়েছিলেন যে এরাই নতুন স্বাধীন হওয়া দেশটির প্রশাসনিক কাঠামোকে একেবারে শক্ত করে ধরে রাখবে। একদম ঠিক। প্যাটেল বিশ্বাস করতেন এই নিরপেক্ষ এবং মেধাবী কর্মকর্তারা সদ্য স্বাধীন হওয়া বিশাল দেশের প্রশাসনিক অখণ্ডতা বজায় রাখতে মানে মেরুদণ্ডের মতো কাজ করবে। তাহলে মোটের উপর আমরা দেখলাম ইউপিএসসি কিভাবে গঠিত হয়, এর সাংবিধানিক ক্ষমতা কতটা জরুরি, সদস্যদের নিয়োগ ও অপসারণের প্রক্রিয়া কী রকম, এর প্রধান কাজগুলো কি কি, আর এর পেছনের কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক প্রেক্ষাপট আর ঘটনা। সত্যি ভারতের প্রশাসনিক ব্যবস্থার একটা স্তম্ভ বলা চলে একে। নিঃসন্দেহে ইউপিএসসি ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ একটা স্বশাসিত সংস্থা হিসেবে কাজ করে চলেছে। এর নিরপেক্ষতা এবং কার্যকারিতা দেশের প্রশাসনে মেধাবী ব্যক্তিদের যোগদান নিশ্চিত করার জন্য অপরিহার্য। তবে এখানেই একটা প্রশ্ন উঠে আসে, মানে এই স্বায়ত্ত শাসন আগামী দিনে কতটা অক্ষুণ্ণ রাখা সম্ভব হবে? আর এই যে দ্রুত সময় পাল্টাচ্ছে, তার সাথে তাল মিলিয়ে চলার জন্য এর ভূমিকা ভবিষ্যতে কিভাবে আরও বিকশিত হতে পারে, এটা কিন্তু একটা গভীর চিন্তার বিষয়। হুম, সত্যি এটা নিয়ে ভাবা দরকার।